স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পূর্বাঞ্চলের 11 জেলা, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ, ১৫ জনের মৃত্যু, খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। ভারতের দায়িত্বহীনতায় পূর্বাঞ্চলে বন্যা, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। রিমান্ড শেষে আজ সিএমএম আদালতে তোলা হবে সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার, ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে গ্রেফতার হলেন সাবেক বিচারপতি মানি। এবং জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে প্রাণ গেল ৩ জনের, গুরুতর আহত ৪। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। প্রাণ বাঁচাতে এরই মধ্যে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে, তবে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। কোথাও কোথাও দেখা দিয়েছে পানি বাহিত রোগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে ৭৫,০০০-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে, কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। গবাদি পশু থেকে শুরু করে যারা নিপীড়িত মানুষ আছেন, যারা বন্যার্ত দুর্গত মানুষ আছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে মানুষ, খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। সেই সঙ্গে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। ঘরের এই খাতা বাড়ি সব ভিজে গেছে। আমরা নদীর পার থাকি পানির মধ্যে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাতভর চলে ত্রাণ প্যাকেজিং কার্যক্রম। বন্যার্তদের মাঝে গণত্রাণ পৌঁছে দিতে গভীর রাতেও কর্মমুখর ছিল স্বেচ্ছাসেবীরা। রাত 1টা পর্যন্ত নগদ সহায়তা আসে প্রায় 1,26 লাখ টাকা। সেই সঙ্গে চিড়া, মুড়ি ও বিভিন্ন শুকনো খাবার সহ আসে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। আরো জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। গভীর রাতেও দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতায় গণত্রাণ পৌঁছে দেওয়ার এ বিশাল কর্মযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় খাদ্য সামগ্রী জমা করছেন ছাত্র জনতা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বোতলজাত পানি, খাবার, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট ও খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার প্যাকেটিং করছেন স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবকরা। অন্যদেরও সহায়তায় এগিয়ে আসার আহ্বান তাদের।
ছোট ভাই বোনগুলো কাজ করছে, ভাবলাম আমিও চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে। যে যতটুকু পারেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ওদের ভলান্টিয়ারি কাজটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। শুক্রবার দিনভর ত্রাণ ও অর্থ সহায়তা কার্যক্রমের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ অর্থ দিয়ে অংশগ্রহণ করতে রাতেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এই টাকাটা কোনোভাবে আউট থেকে না যায় এবং সরাসরি সমন্বয়ক বা ক্যাম্পাসে এসে তাদের হাতে তুলে দেওয়া যায়। বন্যা কবলিত মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় সব সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান এ সমন্বয়ক। সহায়তার জন্য আমাদের আলাদা টিম থাকবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যে স্টেক হোল্ডারগুলো অবদান রাখতে পারে তাদের সকলেই ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে অন্তত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি ঘর হওয়া পর্যন্ত তাদের চিন্তা আমাদের মাথায় থাকবে এবং আমরা কাজ করব। তারা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে দিবে, কিন্তু তারা এই যে আস্থার জায়গাটি রয়েছে, মানুষ যে নির্দ্বিধায় এসে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে, এটি নিয়ে তারা তাদের কাছে যেতে চায়। গত রাত 1টা পর্যন্ত দুর্গতদের সহায়তা ফান্ডে একদিনে জমা পড়ে প্রায় 1,26,00,000 টাকা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
প্রিয় দেশবাসী, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। টিএসসিতে তৃতীয় দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ত্রাণ সংগ্রহ কার্যক্রম কেমন দেখছেন আর কি খবর রয়েছে জানাবেন। ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে তৃতীয় দিনের মতো গণত্রাণ কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে কিন্তু শিক্ষার্থীরা ত্রাণ কার্যক্রমের যে প্রধান কার্যক্রমগুলো শুরু করেছে এবং যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন সামগ্রী কিন্তু নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পানি, কাপড় থেকে শুরু করে শুকনো খাবার এবং যেসব স্যানিটারি ন্যাপকিন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ কিন্তু সেগুলো ইতিমধ্যে শুরু করেছে। আমরা গতকালকে দেখেছিলাম যে বিকেল থেকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু যে যার মতো পেরেছে তারা কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি টিএসসির যে কয়েকটি হল রুম রয়েছে এবং বারান্দাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি, কাপড়, সব অন্যান্য খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সেগুলোকে কিন্তু আলাদা আলাদা প্যাকেজিং করার চেষ্টা করছেন এবং এখান থেকেই ট্রাকে করে আসলে বন্যা দুর্গত এলাকায় সেখানে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাতেও আমরা দেখেছি কয়েকটি ট্রাক সেখান থেকে কিন্তু নিয়ে গিয়েছে এবং আমরা যেটি জানি যে গতকালকে ত্রাণ কার্যক্রমে যে পরিমাণ টাকা আসলে উঠেছিল সেটি কিন্তু অভূতপূর্ব। সেটি কিন্তু খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশে আসলে খুব দেখা যায়নি। সেটি গতকালকে আমরা শুনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে 1,26,00,000 টাকা আসলে গতকালকে তারা এই টিএসসিতে সংগ্রহ করতে পেরেছেন এবং সেখানে দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ, নানা পেশার মানুষ তারা কিন্তু এখানে এসেছে এবং বন্যার্ত যেসব মানুষ রয়েছে তাদেরকে আসলে সর্বোচ্চ সহযোগিতা করতে এবং এই যে একটা দুর্যোগপূর্ণ অবস্থা, সেই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ কিন্তু আসলে নিকট ভবিষ্যতে দেখতে পায়নি বলে আসলে সাধারণ মানুষ যারা এসেছেন তারা বলছেন যে খুব কম সময় আসলে এরকম সাধারণ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা টিএসসিতে না আসলে কিন্তু বুঝতে পারি না। আমরা গতকালকে বিকেলে দেখেছিলাম যেখানে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এসেছিল। তো এখন পর্যন্ত সকালে কিছুটা ধীরগতি শুরু হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মানুষ ত্রাণ নিয়ে আসছেন এবং সেগুলো কিন্তু টিএসসি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে টিম গঠন করা হয়েছে সেই টিমের কাছে সেগুলো হস্তান্তর করছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। টিএসসি থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম নিয়ে বলছিলেন সহকর্মী হাসান মাহমুদ। রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপুমণিকে। দুপুরে তাদের সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গত 13ই আগস্ট সালমান এফ রহমান, আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে 14ই আগস্ট আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইলে দুজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আর মাহমুদপুর থানার হত্যা মামলায় দীপুমণিকে 4 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলার কথা রয়েছে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। তিনি পটুয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সেই সঙ্গে দায়িত্ব পালন করেন 10ম জাতীয় সংসদের চিফ হুইপের। এদিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ওই সীমান্ত দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানানো হয় বাহিনীটির পক্ষ থেকে। ধীরে ধীরে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোর কার্যক্রম। থানায় জিডি ও মামলা সহ চলছে নিয়মিত টহল।
এতে সন্তুষ্ট থানায় সেবা নিতে আসা মানুষ। পুলিশ বলছে এলাকাবাসীর নিরাপত্তা ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অধিকাংশ থানার কার্যক্রম। বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশিরভাগ থানা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মস্থলে ফিরেছে পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। এতে সন্তুষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি আজকে আমার একটা কাগজ হারিয়ে গেছে, সেটা জিডি করতে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমি থানায় এসে আমার সেবাটা পেয়েছি। মেয়ে নিখোঁজ হয়েছে, কারণ চিঠির জন্য আসছে থানায়। অন্যদিকে কর্মবিরতি কাটিয়ে থানায় যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। ঢাকার বেশিরভাগ থানার ওসি পরিবর্তন হওয়ায় দায়িত্ব পালন করছে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। আমরা মোটামুটি আমাদের থানায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের থানায় জিডি নিচ্ছি, আমরা মামলা নিচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা কাজ করতেছি। যাদের থানায় আসা প্রয়োজন তারা সবাই থানায় আসলে থানায় আমাদের যে স্বাভাবিক সেবা সেটা তারা পাবে। রাতব্যাপী বিভিন্ন এলাকায় টহলে ছিল সাধারণ জনগণ ও ছাত্ররা। তবে পুলিশ বলছে এখন থেকে নিয়মিত চলছে টহল কার্যক্রম। না, এখন আমাদের বাইরের টহল স্বাভাবিক এবং বর্তমান পরিস্থিতিতে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় ঘটতেছে না। আমরা সেটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি সফল। সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তৎকালীন বিডিআর সৈনিক মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছে পরিবার। তারা জানান সে সময় ভয়ে পালিয়ে নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়ি চলে আসে মনির। পরে সাধারণ ক্ষমার কথা জানিয়ে কাজে যোগ দিতে বলা হয় তাকে। কিন্তু কাজে ফেরার ১৭ দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মেলে লাশ। সহকর্মী বিল্লাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর তৎকালীন বিডিআর সদর দপ্তর। ৩৩ ঘন্টা পর্যন্ত চলে ৪ দেয়ালের ভেতরে নারকীয় হত্যাযজ্ঞ। বিপদগামীদের গুলিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর সৈনিক মনির হোসেন কর্মরত ছিলেন বাহিনীর গোয়েন্দা বিভাগে। ঘটনার আকস্মিকতায় ভয়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়িতে। পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তার কাছে ফোন আসে, যোগ দিতে বলা হয় কাজে। তবে কর্মস্থলে ফেরার ১৭ দিন পর মনিরের মরদেহের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাধারণ এই ক্ষমা কইছে পরে যে সাধারণ আমরা ক্ষমা করে দিব, পরে এবারে আমার হতে গেছে, যাওয়ার পরও ওই আমার ভূতের ১৮ দিন পরে মারছে। পরিবারের অভিযোগ বিএনপির মতাদর্শী হওয়া এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের চিনে ফেলাই কাল হলো মনিরের। তাই ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। অশ্রু সজল নয়নে ছেলে হত্যার বিচার দাবি মায়ের। আমি আমার নাতের বাবার বিচার চাই, আমার ভূতের বিচার চাই, আমি আর কিছু চাই না। আমি পিলখানা কয়েকবার গেছি, যাওয়ার পরে এই বিডিআর আমার টানছে আর বিডিআররা কইছে মনির ভাই খুব ভালো লোক ছিল, আমাদের লোক ছিল। আজকে বিএমপি করে দেখা আজকে তাকে ফোন করছে, আমি তো যাইতে নাগে ধরছিলাম। আমি তো কোনো অপরাধ অন্যায় কোনো আমি করি না, আমার অপরাধ দেয় থাকতে না করি। তা আমি তো কিছু করি না, আমি দেখছি ঘটনাটা। এই যে ফায়ার এসে এখানে যে আর্মিগুলি মারছে, এই হ্যাঁ মারছে, আমি মনে করেন ৪০ হাত দূরে আমি দেখছি। এএফএম মনির হোসেন ১৯৯৯ সালে বিডিআরে যোগ দেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাঙামাটি ও সিলেটে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০০৯ সালে তাকে বিডিআর সদর দপ্তরে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দলীয় পদ বেচাকেনা, জমি দখল, মাদক কারবার সহ শত কোটি টাকা অবৈধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে। এর মধ্যে তিনি নানা অপরাধ আর অনিয়মের উপর ভর করে শূন্য থেকে উঠেছেন সম্পদের চূড়ায়। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট।
এক যুগ আগেও নানা বাড়ির জীর্ণ কুটিরে বাস করতেন সাইফুল। এখন ক্যালকুলেটরও মেলে না তার সম্পদের হিসাব। গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে একই পদের জন্য একাধিক পদপ্রত্যাশীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে। শ্রীপুরের গোসিঙ্গার খিলপাড়ায় তিনি গড়ে তুলেছেন ৩০ বিঘা জমির ওপর আধুনিক বাগানবাড়ি, যার দাম ১৩ কোটি টাকা। এখানে রয়েছে গরুর খামারও। দেওরা মিত্তিবাড়ি এলাকায় ২ বিঘা জমির ওপর রয়েছে বড় দুটি অট্টালিকা। টঙ্গীর ২৭ এলাকার শরীফ মার্কেটের পাশের নয়াবাড়িতে ৩ বিঘা জমিতে ৩ তলা বাড়ি এবং ৪৫ কক্ষের টিনসেট বাড়ি সহ ওই এলাকায় আরও রয়েছে ২ বিঘা পতিত জমি। রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ২টি ও ১০ নম্বর সেক্টরে রয়েছে সাইফুলের বিলাসবহুল ফ্ল্যাট। মাঝে মাঝে আসে, হয়তো সকালে আসে, বিকেলে জায়গা, মাসে ২-১ আসে। এটা হলো মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি। এটা গাজীপুর মহানগরের যুবলীগের যুগ্ম আহ্বায়ক, তার বাড়ি এটা। এই বাড়িটা হচ্ছে গাজীপুর আপনার মহানগরের আমলিকিদের সাইফুল নেতা, সাইফুলের বাড়ি। আমরা এই সাইফুলের রুম আছে ৭০-৭৫টি। আমি এই জায়গা থাকি আপনার প্রায় ৫ বছর ৬ বছর ধরে। সাইফুলের দুর্নীতির সঠিক বিচার চান এলাকাবাসী। ভবিষ্যতে এমন দুর্নীতির সুযোগ কেউ পাবে না বলছেন শিক্ষার্থীরা। শুধুমাত্র সাইফুল না, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এরা করুক, এটার এগেনস্টে আমরা ছাত্র সমাজ সোচ্চার রয়েছি এবং আমরা এটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম ঘোষণা করছি। এদেশে কোনো দুর্নীতি চলবে না এবং দৃষ্টান্তমূলক চাই, এবং তার ইতিমধ্যে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক। সে ১০০ কোটি টাকার উপর সে সম্পদ করে ফেলছে। এই সম্পদের উৎস কোথায় এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনাদের মাধ্যমে এটা বের করবেন, এটা আমরা চাই। ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।